আমরা বেশিরভাগ ছেলেরাই সোশ্যাল মিডিয়াতে ওমেন হাহা বলে একটা মিম দেখে প্রচুর হাসি ঠাট্টা করি, মেয়েদের দুর্বল ভাবি। কিন্তু একটা মেয়ে যে কতটা শক্তিশালী আর কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই মুভিটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। চলে এসেছে তামিল ভাষায় তৈরি এক অসাধারণ মার্ডার মিস্ট্রি মুভি নিয়ে। মুভিটার নাম ক্যারাভান, যার বাংলা অর্থ মৃতদেহ বা লাশ। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে এক আসামিকে পুলিশ জিপে করে কবরস্থানে নিয়ে আসা হয়েছে। কবরস্থানের এই মৃতদেহটি দেখে সে ক্ষোভে ফেটে পড়ে। এবার প্রশ্ন হচ্ছে, ছেলেটি কে, কেন সে আগে ফেটে পড়েছে, মৃতদেহটিই বা কার, তার সাথে ছেলেটির সম্পর্কটাই বা কি? ওয়েল, গল্প যত এগোবে আমরা একে একে সমস্ত প্রশ্নের উত্তর পাবো। ইনি হচ্ছেন সেলিম রহমান, পেশায় একজন ডাক্তার, হার্ট সার্জন। এক নির্জন রাস্তায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ তার কাছে একটা অজানা নাম্বার থেকে ফোন আসে। সে ফোন কলে কেউ তাকে মেরে ফেলার হুমকি দেয়। ঠিক তখনই একজন লোক তার গাড়ির সামনে চলে আসে। তারপর অজানা লোকটি সেলিম রহমানকে কিডন্যাপ করে। তার সারা শরীর ঢাকা থাকায় তাকে চেনা গেল না। ইনি হলেন ইন্সপেক্টর মাইকেল। অপহরণের 2 দিন পর মাইকেলের কাছে খবর আসে যে পাশের এক জঙ্গলে একটি লাশ পাওয়া গেছে। মাইকেল তখন অন্য একটি কেসে তদন্তের জন্য মর্গে ছিলেন। খবরটি পাওয়ার পর তিনি গেলেন মর্গের ভিতরে থাকা ডাক্তারের কাছে। ইনি হলেন ডক্টর ভদ্রা, এই মর্গের প্রধান ডাক্তার। ইনি শুধু প্রধান ডাক্তার নন, আমাদের গল্পের প্রধান চরিত্রও বটে। মাইকেল তাকে ক্রাইম স্পটে গিয়ে নিজে থেকে তদন্ত করার জন্য অনুরোধ করেন। ক্রাইম স্পটে যাওয়া মাত্রই সবার চোখ কপালে উঠে। সেখানে একটা গাড়ির মধ্যে লাশটি পাওয়া যায়। লাশটাকে দেখলে যে কোনো সাহসী ব্যক্তির আত্মাকে বলবে, এতটাই ভয়ানক ছিল লাশটা। তাকে এতটাই ভয়ানক ভাবে মারা হয়েছিল যে তার মুখটাও চেনা যাচ্ছিল না। লাশটার সারা শরীর থেকে প্রচন্ড পোড়া পোড়া গন্ধ হচ্ছে। ডক্টর ভদ্রা কিছুক্ষণ মাত্র দেখার পরই জানান যে খুনটা অন্য কোথাও করা হয়েছে এবং এখানে এসে লাশটা জ্বালানো হয়েছে। লাশটি ছিল একজন পুরুষের, তার পাঁজরের হাড়গুলো ছিল ভাঙা। ইনি হচ্ছেন এসিপি বিশাল, এই কেসের ইনভেস্টিগেশন অফিসার। এসিপি বিশাল মর্গের ডক্টর ভদ্রার সাথে দেখা করতে যায় এবং তিনি সেখানে জানতে পারেন যে ক্রাইম স্পটে ভদ্রার যে সমস্ত তথ্যগুলো দিয়েছিল তার প্রত্যেকটি সত্য, কিন্তু এখনো পর্যন্ত লাশটি কার সেটা শনাক্ত করা যায়নি। একদিন সোশ্যাল মিডিয়াতে একজন কনস্টেবলের ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় এই কনস্টেবলটি জেলের ভিতরে নাচানাচি করছে, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল যে জেলখানার দেওয়ালে আঁকা একটি ছবি। সেই ছবিটি আসলে ডক্টর সেলিম রহমানের। সেলিম রহমানের ছবি জেলের মধ্যে কে রেখেছে। এরপর কিডন্যাপ হওয়া সেলিম রহমানের উপর সবার নজর পড়ে। তার মুখের সাথে লাশটির মুখ ম্যাচ করানো হয়। এরপর এটা প্রমাণিত হয় যে লাশটি আর কেউ না, ডক্টর সেলিম রহমানের। মুহূর্তের মধ্যে খবরটি সারা এলাকায় ছড়িয়ে পড়ে। ইনি হচ্ছেন আলী রহমান, সেলিম রহমানের বাবা। তিনিও সমাজে একজন প্রভাবশালী ব্যক্তি। ছেলের মৃত্যুতে তিনি স্বাভাবিকভাবেই শোকাহত। হঠাৎ সাংবাদিকরা জানায় যে ভিকি নামের একজন আসামি জেলের পুলিশের কাছে স্বীকার করেছে যে সেই সেলিম রহমানকে হত্যা করেছে। আসলে ভিকি হচ্ছে সেই আসামি যাকে একদম গল্পের শুরুতেই দেখা হয়েছিল। এরপর পুলিশ সেই জেলে গিয়ে সিসিটিভি ক্যামেরা চেক করে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে ভিকি খুনের দিন জেলেই ছিল। তবে তাকে মারল কে, আর কেনই বা ভিকি সেই সব খুনের ভার নিজের উপর নিচ্ছে? এদিকে ভিকিকে মারতে জেলে সেলিমের বাবা লোক ফাটায়, কিন্তু ভিকি বেঁচে যায়। পুলিশ ভিকিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ বলে যে তারা জানে যে সে খুন করেনি, কিন্তু ভিকি তাদের সমস্ত কথা হেসে উড়িয়ে দেয়। তখন পুলিশ জিজ্ঞেস করে এঞ্জেলকে। এঞ্জেল নামটা শোনার সঙ্গে সঙ্গে ভিকি শান্ত দুঃখী হয়ে পড়ে। যেন মনে হচ্ছিল ভিকির সাথে এঞ্জেলের এক গভীর সম্পর্ক আছে, যেন এক আত্মার টান। এই ব্যাপারগুলো বাইরে বসে থাকা ডক্টর ভদ্রা লক্ষ্য করে। এরপর পুলিশ ভিকিকে নিয়ে চার্চের কবরস্থানে যায়। সেখানে গিয়ে ভিকি এঞ্জেলের কবরের পাশে চুপ করে বসে থাকে। আর এদিকে এসিপি বিশাল আর
ডক্টর ভদ্রা চার্চের ফাদারকে ভিকির অতীত সম্বন্ধে জিজ্ঞাসাবাদ শুরু করে। ফাদার জানায় যে প্রায় 25 বছর আগে চার্চে কেউ এক ছোট্ট বাচ্চা মেয়েকে অনাথের মতো ছেড়ে যায়। তাকে ফাদারই লালন পালন করেন। সেই বাচ্চা মেয়েটি হলো এঞ্জেল। দেখতে দেখতে এঞ্জেল বড় হয়ে ওঠে। এরকম ভাবে একদিন চার্চে এঞ্জেলের সাথে ভিকির দেখা হয়। আস্তে আস্তে ভিকি এঞ্জেলকে পছন্দ করতে শুরু করে। তাদের মধ্যে এক ভালোবাসার বন্ধন তৈরি হয়। আর একজন নিষ্ঠাবান প্রেমিকের মতোই ভিকি ফাদারের কাছে এঞ্জেলকে বিয়ে করার অনুমতি চায়। আসলে ভিকি আর এঞ্জেল দুজনাই অনাথ। তাদের অভিভাবক বলতে শুধুমাত্র ফাদারই ছিলেন। কিছুদিনের মধ্যে তাদের বিয়ে হয়ে যায়। তারা দুজন দুজনের সাথে খুব সুখে থাকতে শুরু করে। আসলে ছোটবেলা থেকেই তারা দুজন একাকিত্বে বেড়ে উঠেছে। এই প্রথম তারা যেন নিজেদের আপনজনকে পেয়েছে এবং তারা কখনোই একে অপরকে ছেড়ে যেতে চায় না। এরপর গল্প আবার বর্তমান সময় ফিরে আসে। পুলিশ ভিকিকে কবরস্থান থেকে নিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে সেই কবরের ওপর লক্ষ্য করলে দেখা যায় যে ভিকি ওখানে কিছু একটা লিখে গেছে। লেখাটির বাংলা অর্থ করলে দাঁড়ায় যে কাইন তার পথেই এগোচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে কাইন কি? আসলে খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেল অনুযায়ী কাইন হচ্ছে পৃথিবীর প্রথম খুনি। সে সম্পত্তির জন্য তার নিজের ভাইকে হত্যা করেছিল এবং তখন যীশু খ্রিস্ট অভিশাপ দেয় যে এখন থেকে যত খুন হবে সব হবে কাইনের হাতে। সেই হবে সমস্ত খুনের একমাত্র খুনি। ফেরার পথে একজন লোক পুলিশের গাড়িতে হামলা করে। নিজেদের বাঁচাতে পুলিশ তার উপর গুলি চালায়। প্রাণের ভয়ে সেই লোকটি পালিয়ে যায়। এরপর একদিন ভিকি পুলিশকে আবার সাবধান করে যে আরো একটা খুন হতে চলেছে, কিন্তু কার সেটা বলেনি। এদিকে ডক্টর ভদ্রা এঞ্জেলের পোস্টমর্টেমের রিপোর্ট চেক করলে জানতে পারে যে রিপোর্টে গন্ডগোল আছে। এই জন্য তারা ঠিক করে যে কবর থেকে এঞ্জেলের দেহ বার করে তারা আবার পোস্টমর্টেম করে। কিন্তু এক্ষেত্রে এঞ্জেলের পরিবারের কারোর অনুমতির প্রয়োজন ছিল। এঞ্জেলের পরিবার বলতে দুজন, এক হচ্ছে তার স্বামী ভিকি আর একজন চার্চের ফাদার। ভিকি জেলে, তাই পুলিশ ফাদারের কাছে অনুমতি চাইতে গেল। ফাদারকে নিয়ে আসার সময় পথে কয়েকজন ছেলেমেয়েরা রাস্তা অবরোধ করে রেখেছিল। আসলে তারা রক্তদানের জন্য সাধারণ মানুষকে জাগ্রত করছিল। দেরি হওয়ায় মাইকেল গাড়ি থেকে নেমে তাদের সরাতে যায়, কিন্তু সে ফিরে এসে দেখে যে ফাদারকে কেউ চাকু মেরে দিয়েছে। ফাদার হসপিটালে মৃত্যুর সাথে লড়াই চালিয়ে যায়। এরপর পুলিশ ঠিক করে যে আজ রাতেই কোর্টের অনুমতি ছাড়া তারা এঞ্জেলের লাশ কবর থেকে বের করবে। তখন ডক্টর ভদ্রা বলে যে বিশাল, আগে গিয়ে এঞ্জেলের শরীরকে বাঁচাও। সেই ঝড় বৃষ্টির রাতে তারা কবরস্থানে গিয়ে দেখে যে কয়েকজন গুন্ডা আগে থেকেই সেই লাশ তোলার চেষ্টা করছে। অর্থাৎ ভদ্রা আগে থেকেই অনুমান করতে পেরেছিলেন যে দুষ্কৃতীরা এঞ্জেলের দেহকে নষ্ট করে দেবে। পুলিশের মারে গুন্ডাগুলো সব পালিয়ে যায়। পরদিন সকালে কবর খুঁড়ে এঞ্জেলের দেহ বার করা। কবরের চারিপাশে প্রচুর মানুষ জড়ো হয়ে যায়। এঞ্জেলের মৃত্যু হয়েছে প্রায় 4 বছর আগে, কিন্তু তার দেহ আজও অক্ষুণ্ণ অবস্থায় ছিল। ব্যাপারটা দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই এটাকে অলৌকিক কাণ্ড বলতে শুরু করে। কিন্তু ডক্টর ভদ্রা পরে জানান যে এটা কোনো অলৌকিক ঘটনা না, এরকম ঘটনা ঘটতেই পারে, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এঞ্জেলের শরীর আবার পোস্টমর্টেম করলে এক আশ্চর্যজনক তথ্য সামনে আসে। আসলে এর আগে এঞ্জেলের পোস্টমর্টেম কখনো করাই হয়নি। এছাড়া জানা যায় যে এঞ্জেলের শরীরে হৃৎপিণ্ড নেই, কেউ তার হৃৎপিণ্ড চুরি করেছে। কথাটি জানতে পেরে পুলিশে হসপিটালে গিয়ে তদন্ত শুরু করে। হসপিটালে গিয়ে ভদ্রা এবেল নামে একজন ডাক্তারের নাম দেখতে পারে। তখন তারা বুঝতে পারে এবার কার মৃত্যু হতে চলেছে। বাইবেল অনুযায়ী কাইন যাকে মেরেছিল তার নাম এবেল, অর্থাৎ ডক্টর এবেলের মৃত্যু হতে চলেছে। পুলিশ এবার এবেলের বাড়ি পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা এঞ্জেলের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ডক্টর এবেল নামটা শুনে থমকে যায়। সে বলে যে তারা দক্ষ এবং বিখ্যাত ডাক্তার, মানুষের অঙ্গ বেছে তাতে সংসার চলে না। কিন্তু পুলিশ তাকে একবারও মানুষের অঙ্গ বিক্রির ব্যাপারে কিছু বলেইনি। ফলে পুলিশের সন্দেহ বিশ্বাসে পরিণত হয়। তারা বুঝতে পারে এবেলও মানুষের অঙ্গ পাচারের সঙ্গে যুক্ত, কিন্তু পুলিশ তাকে আর খুব একটা প্রশ্ন করে। তারপর তারা বাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু ভদ্রা তার ফোনটা ফেলে এসেছিল, তাই সে আবার গিয়ে ফোনটা আনতে গেল। কিন্তু ফেরার সময় সে বুঝতে পারলো
ঘরের ভিতরে কেউ একটা আছে। সে নিচে এসে বিশালকে ব্যাপারটা জানালো। ঠিক তখনই একটা গুলি চললো। সবাই ছুটে গিয়ে দেখে যে এবেলকে কেউ গুলি করে মেরে পালিয়েছে এবং খুনি দেওয়াল বেয়ে পালাচ্ছিল। পুলিশ তার পিছনে ধাওয়া করে, কিন্তু সে পালিয়ে যায়। এরপর সেই খুনিকে আমরা দেখতে পাই। খুনি আসলে মর্গের সেই কর্মচারী কালী। কিন্তু সে এরকম একজন সাধারণ মানুষ হয়ে এত প্রভাবশালী ব্যক্তিকে খুন করছেই বা কেন? ওয়েল, তার উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে পেতে চলেছি। এদিকে পুলিশ তদন্ত করতে থাকলে মানি নামে এক গুন্ডার নাম সামনে আসে। কিন্তু মানি একজন বড় গুন্ডা। মাইকেল জানায় যে তাকে তার এলাকাতে কোনো মতেই ধরা সম্ভব না। তাই পুলিশ মানিকে ধরতে ছদ্মবেশ ধরে তার এলাকায় যায় এবং সবার নজর এড়িয়ে তাকে অত্যন্ত চালাকির সাথে মেরে অজ্ঞান করে নিয়ে চলে আসে। পুলিশ তাকে নিয়ে এসে প্রচন্ড মারধর করে। পুলিশ বলে যে তাকে তুলে নিয়ে আসার কোনো প্রমাণ নেই, তাই এখানে তাকে মারতে মারতে মেরে ফেললেও কেউ দেখতে আসবে না। তখন মানি ভয়ে সবকিছু বলতে শুরু করে। সে জানায় যে 4 বছর আগে ভিকি আর এঞ্জেল হসপিটাল থেকে ফিরছিল। তখন মানি তার বন্ধু এঞ্জেলের পিছন পিছন বাইক নিয়ে ফলো করে। এঞ্জেলের গলায় থাকা সোনার হারটা চুরি করার জন্য তারা চলন্ত বাইকে গলার হারটা ধরে টান মারে। সঙ্গে সঙ্গে গর্ভবতী এঞ্জেল রাস্তায় উল্টে পড়ে এবং সে প্রচন্ড আহত হয়। বাইক থেকে পড়ে যাওয়ার পর ভিকি চোখ তুলে দেখে যে এঞ্জেল রাস্তায় পড়ে আছে। তার সাজানো স্বপ্নের পৃথিবীটা নিমেষের মধ্যে ধ্বংসের দিকে এগিয়ে যায়। ভিকি এঞ্জেলকে তোলার চেষ্টা করে, কিন্তু সে কোনো সাড়া শব্দ পায় না। রাগের বশবর্তী হয়ে ভিকি সেই চোরগুলোকে তাড়া করে। তারাও বাইক নিয়ে রাস্তায় পড়ে গেছে। মানির বন্ধু পালাতে গিয়ে গাড়ির তলায় চাপা পড়ে। ভিকি পিছন ফিরে দেখে যে এঞ্জেলকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে গেছে এবং এই সমস্ত ঘটনা জানতে পেরে পুলিশরাও ভীষণ কষ্ট পায়। এরপর ডক্টর ভদ্রা বলে যে এঞ্জেলের হার্ট চুরি হয়েছে, সেটা আমরা কিছুদিন আগেই জানতে পারলাম, কিন্তু তুমি ব্যাপারটা জানলে কি করে? কথাটি শুনে ভিকি চুপ করে যায়। ভদ্রা জিজ্ঞেস করে, ফাদার? ফাদারের নাম শুনে ভিকি হকচকিয়ে যায়। তারপর ভদ্রা ব্যাপারটা বোঝার চেষ্টা করে। সে বলে, যখন এবেলের মৃত্যু হয় তখন ফাদার হসপিটালে ছিল, ফলে ফাদার খুনি হতে পারেন না। খুনি তৃতীয় কেউ, আর সেই সমস্ত খুন করছে। এরপর গল্প আবার ফ্ল্যাশব্যাকে যায়। সেখানে সেই মর্গের খুনি কর্মচারী অর্থাৎ কালীকে দেখানো হয়, যাকে আমরা ডক্টর এবেলের খুনির সময় দেখেছিলাম। সেই সঙ্গে তার দুজন মেয়েকে দেখানো হয়, যাদের মধ্যে ছোট মেয়েটা ছিল বোবা, অর্থাৎ সে কথা বলতে পারতো না। আর বড় মেয়েটার নাম হলো প্রিয়া। সে একজন নার্স। সে যেমন হসপিটালে রোগীর সেবা যত্ন করে, তেমনি পরিবারেরও দেখাশোনা করে। সেই যে হসপিটালে কাজ করে, সেই হসপিটালেই এঞ্জেলকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সে অপারেশন থিয়েটারে দেখে যে ডক্টর সেলিম তার সার্জারি করছিল, কিন্তু সেলিম তাকে বাঁচানোর কোনো প্রচেষ্টাই করছিল না। এটা দেখে প্রিয়ার মনে সন্দেহ জাগে। এঞ্জেলের বাচ্চাকে পেট থেকে বার করা হলে দেখা যায় সে বাচ্চাটি নিঃশ্বাস চলছে না। তখন সেলিম প্রিয়াকে বাচ্চাটা দিয়ে বলে যে ডাস্টবিনে ফেলে আসতে। প্রিয়া তার কথা মতো বাচ্চাটা ফেলে দিয়ে আসতে যায়। হঠাৎ করে বাচ্চার কান্না ভেসে আসে। তখন সে প্লাস্টিক খুলে দেখে বাচ্চাটি এখনো বেঁচে আছে। প্রিয়া বুঝতে পেরেছিল যে এঞ্জেলের সঙ্গে নিশ্চয়ই কোনো খারাপ কিছু হচ্ছে, তাই সে কাউকে কিছু না জানিয়ে বাচ্চাটাকে নিয়ে পালিয়ে যায়। বাড়ি গিয়ে সে তার বাবাকে সবকিছু জানায়। তার বাবা এই বিষয়গুলো চার্চের ফাদারকে জানায় এবং তারা ঠিক করে যে এঞ্জেলকে যে কোনো হোক ন্যায় বিচার দিতেই হবে, কিন্তু তারা বুঝতে পারছিল না সেটা কি করে হবে। এদিকে গল্প আবার বর্তমানে ফিরে আসে এবং হসপিটালে থাকাকালীন ফাদারের মৃত্যু ঘটে, অর্থাৎ পুলিশের শেষ আশাটাও বিলীন হতে থাকে। কয়েকদিন আগে ভিকি ওয়ার্নিং দিয়েছিল যে যার শরীরে এঞ্জেলের হৃৎপিণ্ড আছে, পরের টার্গেট সেই হবে। পুলিশ তাই মিডিয়ার মাধ্যমে একটা খবর ছড়ায় যে এঞ্জেলের মৃত্যুর দিন যার হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে, পরের মৃত্যু তার হবে। তাই তারা যেন পুলিশের সাথে অবশ্যই যোগাযোগ করে। এটা শুনেছিল ডক্টর ভদ্রার চাল। এর মাধ্যমে তারা জানতে পারবে যে কার শরীরে এঞ্জেলের হৃৎপিণ্ড আছে, আর তার নাম জানা গেলেই বাদবাকি যারা অঙ্গ পাচারের সঙ্গে জড়িত তাদের নামও সামনে আসবে। কিন্তু পুলিশের এই চালটা আলী রহমান বুঝতে পেরে যায় এবং সে তার ক্ষমতার সাহায্যে
এসিপি বিশালে ট্রান্সফার করিয়ে দেয়। বিশালের সামনে দাঁড়িয়ে তখন আলী রহমান তার দোষ গর্বের সঙ্গে স্বীকার করে এবং বলে সে এঞ্জেলের হৃৎপিণ্ড 2 কোটি টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। বিশাল কথাটা শুনে রাগে ফেটে পড়ে, কিন্তু তার কিচ্ছু করার ছিল না। ক্ষমতার কাছে সততা আরো একবার হেরে যায়। চলে যাওয়ার সময় বিশাল আলী রহমানকে দেখে হাসতে লাগে এবং বলে যে আপনি মনে করছেন যে যার শরীরে এঞ্জেলের হৃৎপিণ্ড আছে সেই হচ্ছে পরের টার্গেট, কিন্তু না মশাই, পরের টার্গেট হচ্ছেন আপনি। একথা শুনে আলী রহমানের চোখও ভয়ে শুকিয়ে যায়। সে যখন রাত্রে বাড়ি ফিরছিল, হঠাৎ সে তার গাড়ি পিছনে দেখে একটা বসে আছে। সেখানে বসেছিল কালী। সেলিম রহমানের মতো আলী রহমানকেও সে কিডন্যাপ করে। আলী রহমান চোখ খুলে দেখে যে তার সামনে কালী ছুরিতে ধার দিচ্ছে। আলী রহমান তার কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু সে জানায় তার হাতে কিছু নেই, যা করার ভগবান স্বয়ং করবেন। তখনই আলী রহমানকে কে যেন লাথি মেরে ফেলে দেয়। তখন দেখা যায় ডক্টর ভদ্রাকে। তাকে দেখে মনে হলো যেন স্বয়ং মা দুর্গা অসুর বধ করতে এসেছেন। সেই কর্মচারী এবং ডক্টর ভদ্রা দুজন মিলে তাকে তীরে তীরে হত্যা করে। শুধু আলী রহমান না, সেলিম রহমানকে ভদ্রাই মেরেছিল, ডক্টর এবেলকেও সেই মেরেছিল। কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এবেলের মৃত্যুর সময় আমরা দেখেছিলাম যে গুলি চলাকালীন ভদ্রা আর বিশাল রাস্তায় দাঁড়িয়েছিল, তাহলে এবেলকে ভদ্রা কি করে মারল? আসলে তখন যে গুলিটা চলেছিল সেটা ছিল সামান্য আওয়াজ মাত্র। ভদ্রা বিশালের সঙ্গে বেরিয়ে আসার সময় ফোন ভুলে আসার নাম করে এবেলের ঘরে গিয়েছিল। ঠিক তখনই ভদ্রা বন্দুকের সাইলেন্সার লাগিয়ে এবেলের কপালের মাঝ বরাবর গুলি গেঁথে দেয় এবং বাইরে বেরোনোর সময় সেখানে শব্দ করার একটা যন্ত্রে টাইম সেট করে দেয় এবং সেই টাইম অনুসারে গুলির আওয়াজটা হয়। এবং পুলিশ সেখানে গিয়ে ছদ্মবেশে থাকা কালীকে দেখে তাকে খুনি ভেবে তার পিছু ধাওয়া করে। সেই সুযোগে ডক্টর ভদ্রা আওয়াজ করা যন্ত্রটা নিজের কাছে লুকিয়ে রাখে। সেই সব ঘটনা থেকে কার্যত স্পষ্টই হয়ে যায় যে এই সমস্ত খুনের মাস্টার মাইন্ড হচ্ছেন ডক্টর ভদ্রা। কিন্তু কেন তিনি এরকম ধ্বংসের পথ বেছে নিলেন? কেনই বা কালী তাকে সাহায্য করছে? এঞ্জেলের সাথে তার সম্পর্কই বা কি? এটা জানার জন্য আমাদের আবার গল্পের পিছনে যেতে হবে। মর্গে ভদ্রা পুরনো কিছু পোস্টমর্টমের ফাইল চেক করছিল। সেখানে সে এঞ্জেলের ছবি দেখতে পায়। ভদ্রা রীতিমতো হকচকিয়ে যায়। তখন সে তার ব্যাগ থেকে একটা গলার হার বের করে। আসলে সেই হারটি ছিল এঞ্জেল। এঞ্জেল তার পূর্ব পরিচিত ছিল। এঞ্জেলের সাথে তার প্রথম আলাপ হয় একটি বাসে। বাসে যাওয়ার সময় তারা একে অপরের সঙ্গে গল্প করতে থাকে। গল্প করতে করতে অল্প সময়েই তাদের মধ্যে দিদি বোনের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। তারা তাদের পরিবারের বিভিন্ন কথা তাদের মধ্যে শেয়ার করে। এঞ্জেল সেই হারটি বাসেই ভুল করে ফেলে নেমে পড়েছিল। সে থেকেই হারটি ভদ্রার কাছেই রয়ে গেছে। ভদ্রাকে এঞ্জেলের জন্য শোকগ্রস্ত দেখে কালী তাকে তার বাড়ি নিয়ে যায় এবং সেখানে প্রিয়া তাকে সমস্ত সত্যি কথা খুলে বলে। তারা সবাই মিলে চার্চের ফাদারকে সবকিছু জানায় এবং সেখানেই ঠিক করে যে এঞ্জেলের সাথে ঘটা অন্যায়টা সকলের সামনে নিয়ে আসতে হবে এবং হসপিটালের চিকিৎসা নামে যে অঙ্গোপচার চলছে তাকেও থামাতে হবে। ভদ্রা প্রিয়াকে বলে যে হসপিটালে গিয়ে সেলিম রহমানের কম্পিউটার থেকে সমস্ত তথ্য নিয়ে আসতে। প্রিয়াও তার কথায় রাজি হয়েছে। সে প্ল্যান মতো সেলিম রহমানের চেম্বারে ঢুকে কম্পিউটার থেকে তথ্য বার করতে থাকে। কিন্তু ঠিক তখনই সেলিম ঘরে ঢুকে পড়ে। প্রিয়া তাকে আসতে দেখে পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু সেলিম তার অগোছালো জিনিসপত্র আর কম্পিউটারে গোজা পেনড্রাইভ দেখে বুঝতে পারে যে কেউ এখানে এসেছে। সেলিম পর্দার নিচে প্রিয়ার পা দেখে ফেলে। পরের দিন হসপিটাল থেকে ভদ্রার কাছে ফোন আসে। সে ছুটে গিয়ে দেখে কালিয়া তার ছোট মেয়ে কান্নাকাটি করছে। ভদ্রা অপারেশন থিয়েটারে ঢুকে দেখে যে প্রিয়ার সারা মুখ ঝলসে গেছে। কথা বলার ক্ষমতাও তার ছিল না। সে কিছু বলতে চাইছিল কিন্তু বলতে পারছিল না। তখন ভদ্রার পুরনো কিছু কথা মনে পড়ে যায়। একবার সে প্রিয়াদের বাড়ি গিয়েছিল। সেখানে একটি বই দেখে তার লেখকের সম্বন্ধে প্রিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি বইটির লেখক সম্বন্ধে কিছু জানো? কিন্তু প্রিয়া উত্তর দেয় যে সে লেখকের সম্বন্ধে কিছুই জানে না। তখন ভদ্রা জানায় যে লেখকটি ছিলেন একজন পণ্ডিত। তিনি শুধুমাত্র চোখ নাড়াতেই পারতেন।
এবং চোখ নাড়িয়েই তিনি সম্পূর্ণ বইটি লিখেছিলেন। তাকে তার সহকারী ইংরেজি বর্ণমালা অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত পেন দিয়ে দেখাতো এবং তার যে বর্ণগুলো দরকার হতো সেগুলো চোখ পিটপিট করে বোঝাতো। ভদ্রা এখানে সেই পদ্ধতি ব্যবহার করে। এই পদ্ধতির সাহায্যেই ভদ্রা প্রিয়ার অবস্থার জন্য দায়ী ব্যক্তিদের নাম লিখে ফেলে। সেই নামগুলো ছিল আব্রাহাম এবেল, সেলিম রহমান আর আলী রহমান। নামগুলো জানানোর ঠিক পরেই প্রিয়া মারা যায়। এদিকে ভদ্রা প্রিয়ার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করতে থাকে। সে ডিপ্রেশনে চলে যায়। সে মর্গে গিয়ে প্রচন্ড কাঁদতে থাকে। সে ভুলভাল কল্পনা করতে থাকে। সে দেখে সেখানে পড়ে থাকা লাশগুলো উঠে দাঁড়িয়েছে এবং তার কাছে কৈফিয়ত চাইছে। তাকে তারা বলছে যে সে তাদের মৃত্যুর কারণ জেনে কি বা করেছে, দোষীদের কি শাস্তি দিতে পেরেছে, পারেনি। এসব কথা ভাবতে ভাবতে সে রীতিমতো পাগলের মতো আচরণ করছিল। এক নার্সের ডাকে তার হুঁশ ফিরল। এবার ভদ্রা প্রতিজ্ঞা করে যে সে ওই তিনজন অপরাধীকে বেঁচে থাকতে দেবে না। ওই তিনজন খুনিকে শাস্তি দেওয়ার জন্য ভদ্রা প্ল্যান তৈরি করে। ফাদার ভদ্রার চোখের মধ্যে বদলার আগুন দেখে তার সমস্ত কথায় রাজি হয়ে যায়। গল্প চলাকালীন জানা যায় যে কালীর মেয়ে প্রিয়াকেও সেলিম, আলী আর এবেল এই তিনজন মিলে অ্যাসিড ছুঁড়ে তাকে পুড়িয়ে মেরেছিল। মেয়ের মৃত্যুর বদলা নিতে কালী ও ভদ্রার সাথে যুক্ত হয়। তারা তাদের প্ল্যান মতো একে একে তিনজনকে শেষ করে দেয়। তিনজনের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হয়ে গেলে এঞ্জেলের শরীর আবার খবর দেওয়া হয়। ভিকি তার সবচেয়ে প্রিয় মানুষটাকে চলে যেতে দেখে কান্নায় ভেঙে পড়ে। সে বেঁচে থাকার ইচ্ছাটুকু হারিয়ে ফেলে। এরপর ভদ্রা পুলিশকে বলে ভিকির সাথে আলাদাভাবে কথা বলে এবং তাকে এঞ্জেলের হাড়টি ফিরিয়ে দেয়। সে হাড়টি দেখে চিনতে পারে সেই হাড়ের মধ্যে দুটো ছবি ছিল, একটাতে ভিকি আর এঞ্জেলের ছবি আর একটাতে ভদ্রার সাথে থাকা বাচ্চা মেয়েটির ছবি। আসলে এঞ্জেলের ইচ্ছা ছিল হাড়টিতে এক পাশে তাদের ছবি থাকবে আর এক পাশে তাদের বাচ্চার ছবি থাকবে। ফলে ছবিটা দেখে ভিকি বুঝতে পারে যে তাদের মেয়ে বেঁচে আছে এবং ভদ্রার সাথে থাকা বাচ্চাটিই হচ্ছে তার এবং এঞ্জেলের মেয়ে। এরপর ভিকি আনন্দে কাঁদতে থাকে। তার মেয়ে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। ভিকি আবার যেন বেঁচে থাকার আশা খুঁজে পায় এবং এই দুর্দান্ত মার্ডার মিস্ট্রি মুভিটা এখানেই শেষ হয়।